লক্ষণ এবং মধুর বিয়ে ৮ বছর হয়ে গিয়েছিল, কিন্তু তাদের দুজনের পরিবার তাদের লাভ ম্যারেজকে মেনে নেয়নি এবং ৮ বছর পরেও তারা তাদের থেকে আলাদা অন্য শহরে বসবাস করে। এই ৮ বছরে তাদের দুজনের কেউই তাদের বাবা মা বা অন্যান্য আত্মীয়দের সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি। এদের দুজনের বিয়ের আগে মধুর বাবা মা একটি বড় এবং ধনী পরিবারে তার বিয়ে ঠিক করেন। এই খবর পেয়ে মধু তার বাবা মা অর্চনা দেবী এবং মিথিলেশ বাবুকে লক্ষণের ব্যাপারে সবকিছুই বলে। সবকিছু জানার পরও তারা লক্ষণকে নিজের বাড়ির জামাই হিসাবে মেনে নিতে অস্বীকার করেন এবং বলেন, এসব তুই কি বলছিস? আমরা তোর জন্য এই শহরের নামকরা ব্যবসায়ী ছেলের সাথে সম্বন্ধ করেছি, আর তুই কিনা নিজের পছন্দের ছেলেকে বিয়ে করবি বলে তৈরি হচ্ছিস? আমাদের পছন্দের কোনো দাম নেই তোর কাছে? না না, ওর কথা কেউ গুরুত্ব দেবে না। ওর বিয়ে যেখানে হবে সেখানেই আমরা চাইবো। আর আমি মিস্টার সিংহানিয়াকে কথা দিয়ে দিয়েছি, আর দরকার পড়লে এ সপ্তাহের মধ্যেই বিয়েটা দিয়ে দেব। মধু তার বাবা মার কাছে হাত জোড়ো করে অনেক মিনতি করে, কিন্তু তারা কিছুতেই তার কথা কানে নেন না। এদিকে লক্ষণের বাবা মাও এরকম ভাবে বিয়ের পক্ষপাতী ছিলেন না। তারা তার ছেলের বিয়ে এক ধনী পরিবারে ঠিক করেন এবং সেখান থেকে প্রচুর টাকা পণও নিয়ে নেন। কিন্তু লক্ষণ এবং মধু তাদের বাবা মাদের পছন্দকে তোয়াক্কা না করে ভোরবেলা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। একটু এগিয়ে মধু লক্ষণকে বলে, আমার খুব ভয় করছে, এভাবে তো আমরা বেরিয়ে পড়লাম, এবার আগে কি করব মাথায় কিচ্ছু আসছে না। আমরা সবার থেকে আগে বিয়ে করব, চলো আমরা ওই সামনের মন্দিরটাই যাই, তারপর বাকি কথা চিন্তা ভাবনা করা হবে। এরপর মধু এবং লক্ষণ দুজনেই মন্দিরে যায় এবং বিয়ে করে। বিয়ে যখন প্রায় শেষ হয়ে আসে তখন মধুর বাবা মা অর্চনা দেবী এবং মিথিলেশ বাবু সেখানে এসে উপস্থিত হন এবং মধুকে বলে, মধু, শেষ পর্যন্ত আমাদের মান সম্মান সবই ডুবিয়ে দিলি। এইভাবে তুই আমাদের সঙ্গে প্রতারণা করলি। আমি আজকেই তোকে সবকিছু থেকে বঞ্চিত করছি। তোর মুখ আমি জীবনও দেখতে চাই না। আমি ভুলে যাব যে আমার কোনো মেয়ে ছিল। আজ থেকে তুই আমাদের কাছে মৃত। মা এভাবে বলো না, তোমরা আমার পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করো। মা, আমরা দুজন একে অপরকে খুব ভালোবাসি, আমাদের তুমি ভুল বুঝছো না প্লিজ। অর্চনা দেবী মধুর কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যান। এদিকে লক্ষণের বাবা মাও তাকে ত্যায্য পুত্র করে। লক্ষণ মধুকে নিয়ে স্টেশনে যায় এবং বলে, মধু, এখানে আমাদের কথা শোনার মতো কেউই নেই, ওরা কেউই আমাদের ভালোবাসা বুঝবে না। চলো আমরা এই শহর ছেড়ে অন্য শহরে চলে যাই, সেখানে গিয়ে আমরা আমাদের ছোট্ট সংসার বানাবো। এরপর তারা দুজনে অন্য শহরে গিয়ে উপস্থিত হয়। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর তারা কয়েকটি ভাড়া বাড়ি দেখতে পায়। তাদের বাইরে সাইনবোর্ড টাঙানো ছিল। তখন মধু লক্ষণকে বলে, এই দেখো না, এখানে বেশ কয়েকটা বাড়ি পাওয়া যাচ্ছে, ওই বাড়িটা বেশ সুন্দরও লাগছে, চলো গিয়ে জিজ্ঞাসা করি। এরপর তারা দুজনে সেই বাড়িটির সামনে যায় এবং কলিং বেল বাজায়। কিছুক্ষণের মধ্যে এক ভদ্র মহিলা বেরিয়ে আসেন এবং বলেন, কি ব্যাপার, তোমরা কারা আর কি দরকার এখানে? আসলে আপনার বাড়ি বাইরে দেখলাম, বাড়ি ভাড়া দেওয়া হয়, তাই এসেছি। আমাদের একটা বাড়ি ভাড়া লাগবে। বাড়ি ভাড়া লাগবে? তা তোমরা কোথা থেকে এসেছো আর তোমাদের জিনিসপত্রই বা কোথায়? বলি, মেয়েটাকে অন্য কোনো মেয়েকে নিয়ে এখানে ওঠোনি তো? এসব আপনি কি বলছেন? আমরা বিবাহিত। দেখে তো সেরকম কিছু মনে হচ্ছে না, মনে হচ্ছে বাড়ি থেকে পালিয়েই বেড়াচ্ছ। না না, এইসব পুলিশ টুলিশের ঝামেলা বাপু আমি চাই না। যাই হোক, এ ধরনের পাবলিককে আমি বাড়ি ভাড়া দিতে পারবো না, তোমরা অন্য কোথাও যাও। এই বলে ভদ্র মহিলা তাদের মুখের উপরে দরজা বন্ধ করে দেয়। এরপর লক্ষণ এবং মধু আরো অন্যান্য বাড়িতে যায়, কিন্তু প্রত্যেকেই তাদেরকে বাড়ি ভাড়া দিতে অস্বীকার করে। শেষে কোনো উপায় না পেয়ে তারা একটি পার্কের চেয়ারে বসে পড়ে এবং মধু কান্নাকাটি শুরু করে বলে, আমাদেরকে তো এরা কেউই বাড়ি ভাড়া দিতে চাইছে না, এবার আমরা কোথায় যাব? আমরা কিভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো? এরকম পরিস্থিতিতে উপরওয়ালা তাদের কথা শুনে নেয়। সুজাতা দেবী নামের এক বৃদ্ধ মহিলা সেখান থেকেই যাচ্ছিল। মধুকে এভাবে কাঁদতে দেখে সে থমকে দাঁড়ায় এবং বলে, তোমাদেরকে দেখে তো মনে হচ্ছে নতুন নতুন বিয়ে হয়েছে, তাহলে ওই মেয়েটা এভাবে কাঁদছে কেন? এই ছেলে, তুমি তোমার স্ত্রীকে চুপ করাতে পারছো না? কি সমস্যাটা কি তোমাদের? আসলে মাসিমা, আমরা আজকে এ শহরে এসেছি, আর এখানে তো কোনো বাড়িওয়ালা আমাদের বাড়ি ভাড়া দিতেও রাজি হচ্ছে না, তাই ও এইভাবে কাঁদছে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তো এত কান্নাকাটির কি আছে? সমস্যা যখন আছে সেটা সমাধানের উপায় খুঁজতে হবে। বসে বসে কাঁদলে তো আর বাড়ি তোমাদের সামনে এসে পড়বে না বাপু। যাক, ওসব কথা বাদ দাও, চলো আমার সঙ্গে চলো, আমি দেখি তোমাদের কি উপায় করতে পারি। এই বলে সুজাতা দেবী তাদের দুজনকে তার সঙ্গে করে নিজের বাড়িতে নিয়ে যায়। সুজাতা দেবী একাই বাড়িতে থাকতেন।
তার স্বামী মারা যাওয়ার পর বাড়ির একদিক ভাড়া দিতেন এবং সেই বাড়ির ভাড়া দিয়েই তার সংসার চলতো। তিনি লক্ষণ এবং মধুকে একটি ঘর দেখিয়ে বলেন, এই দেখো, এই ঘরটা ফাঁকা পড়ে আছে। এই ঘর কি তোমাদের থাকার মতো হবে? হ্যাঁ মাসিমা, নিশ্চয়ই হবে। এটা তো খুব সুন্দর একটা ঘর, আমার তো খুবই পছন্দ হয়েছে। ঠিক আছে, তাহলে আজ থেকে তোমরা এখানেই থেকো। অ্যাডভান্স কিছু দিতে হবে না, ওই মাসে মাসে ভাড়াটা দিলেই হবে। ঠিক আছে মাসিমা, আমরা রাজি আছি। শুধু রাজি থাকলে হবে না, যাও আমার রান্নাঘরে গিয়ে 3 কাপ চা করে আনো। তোমার কান্নাকাটি দেখে মাথাটা পুরো ধরে গেল বাপু। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমি এক্ষুনি আনছি। এরপর তারা তিনজনে বসে চা খায়। পরের দিন লক্ষণ কাজের উদ্দেশ্যে বেরোয়। সে পড়াশোনাতে খুবই ভালো ছিল এবং কাজের এক্সপিরিয়েন্সও ছিল, তাই একটি ফ্যাক্টরিতে ভালো পোস্টে চাকরি পেয়ে যায়। মধু মাঝে মাঝে মন খারাপ করে বসে থাকতো। তার বাড়ির কথা, তার বাবা মায়ের কথা তার প্রায়ই মনে পড়তো। কিন্তু সুজাতা দেবী তার মজার মজার কথা বলে সব সময় মধুকে হাসাতেন। এভাবেই সে সেখানে অ্যাডজাস্ট করে থাকতে শুরু করে। একদিন মধু মন খারাপ করে বসেছিল। ফ্যাক্টরি থেকে ফিরে লক্ষণ মধুকে এভাবে বসে থাকতে দেখে বলে, কি ব্যাপার মধু, তুমি এইভাবে এখানে মন খারাপ করে বসে আছো কেন? তোমার শরীর ঠিক আছে তো? দেখো লক্ষণ, আমরা এখানে এসেছি 1 বছর হয়ে গেছে। বাবা মা তো আমাদের কোনোই খোঁজ নেয় না। ওদের কথা আমার খুব মনে পড়ে। চলো না, আমরা একবার গিয়ে ওদের সঙ্গে দেখা করে আসি। না মধু, এটা হতেই পারে না। তুমি কেন বারবার এই জেদ করো? আমরা যদি ওখানে ফিরে যাই তাহলে ওরা কত কথা শোনাবে জানো? তুমি আবার কাঁদতে কাঁদতে এখানে ফিরে আসবে। তোমাকে এইভাবে আমি অপমানিত হতে দেখতে পারবো না। সারাদিন তো বাড়িতে একা একাই বসে থাকি, সেই জন্য মনের মধ্যে সবসময় বাড়ির লোকের কথা ঘোরে। ঠিক আছে, আমি আর তোমাকে এইসব কথা বলবো না। এমন সময় সুজাতা দেবী সেখানে আসেন এবং লক্ষণকে বলেন, আরে গাধা, মেয়েটার যখন এত একা একা লাগছে তখন পরিবার বাড়ানোর কথাটা ভাবো না। একটা বাচ্চা কাচ্চা হয়ে গেলে ওর বাবা মাকে কেন, ও নিজেকেই ভুলে যাবে। সুজাতা দেবীর কথা শুনে লক্ষণ এবং মধু ফ্যামিলি প্ল্যানিং এর কথা চিন্তা করে, কিন্তু বেশিরভাগ টাইম স্ট্রেসে থাকার কারণে মধু প্রেগনেন্ট হতে পারে না। 2 বছর পর হঠাৎ একদিন দেখা যায় যে মধু প্রেগনেন্ট। এই খবর পেয়ে সুজাতা দেবী এবং লক্ষণ খুবই খুশি হয়। এরপর প্রায় 8 বছর কেটে যায়। মধু এবং সুজাতা দেবী ডাইনিং রুমে বসে চা খাচ্ছিল। এমনই সময় মধু বলে, মাসিমা, 8 বছর কেটে গেল আমি এই বাড়িতে এসেছি। কত কি পাল্টে গেছে, কিন্তু এখনো সেই বাবা মার কথা আমার মনে সব সময় হয়। হ্যাঁ, সব কিছুই পাল্টে গেছে। দেখ না, তোরা যখন এসেছিলিস আমার মাথায় কত কালো ঘন চুল ছিল, আর এখন সব পেকে গেছে। মাসিমা, তুমিও না এমন কথা বলো যে হাসি পেয়ে যায়। শোন, আজকে তোর মেয়ে প্রথম স্কুলে গেছে। দেখবি বাড়ি ফিরে এসে ব্যাগের অর্ধেক জিনিস খুঁজে পাবি না। পেন্সিল, ইরেজার, কাটার সব স্কুলে ফেলে আসবে। তুই এসব নিয়ে চিন্তা ভাবনা কর, অতীতের কথা ভুলে যা, বুঝলি? ঠিক এমন সময় মধুর মেয়ে পিউ তার বাবার হাত ধরে ঘরের ভেতরে প্রবেশ করে এবং তার মাকে বলে, মা, আমি এসে গেছি। আরে আমার সোনা, আজকে স্কুলের প্রথম দিন কেমন কাটলো মা? খুব ভালো মা, আমি স্কুলে 2টো নতুন বন্ধু করেছি, তিতলি আর রিজু। বাহ, এ তো খুব ভালো কথা। ভেরি গুড। চলো সোনা, আমি তোমায় খাইয়ে দিই, তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। এই বলে মধু পিউকে নিয়ে ঘরের ভেতরে চলে যায়। তখন লক্ষণ সুজাতা দেবীকে বলে, মাসিমা, আজকে আপনার শরীর কেমন আছে? ওষুধগুলো ঠিক টাইমে টাইমে খাচ্ছেন তো? আর শুনুন, ওষুধ শেষ হওয়ার আগে কিন্তু আমাকে জানাবেন, আমি এনে রাখবো। চুপ কর ছেলে, সব সময় ওষুধ আর ওষুধ। তুই কি ভেবেছিস আমি এত তাড়াতাড়ি মারা যাব? কখনো না। তোর মেয়ের বিয়ে খেয়ে তবেই আমি মরবো, বুঝলি? আপনিও না, উপরওয়ালার দয়ায় যেন এইরকমই হয়। শোন লক্ষণ, এত বছর কেটে যাওয়ার পর এখনো মধু তার বাবা মাকে খুব মিস করে। তুই এক কাজ করতে পারিস তো, ওদেরকে নিয়ে একবার সেখান থেকে ঘুরিয়ে আনতে পারিস। তারা হয়তো এতদিনে সব ভুলে গেছে। একবার চেষ্টা করতে ক্ষতি কি বাবা? আর শোন, যদি পারিস তো নিজের বাবা মার সাথেও দেখা করে আসিস। ঠিক বলেছো মাসিমা, আমি একবার চেষ্টা করেই দেখবো। পরের সপ্তাহে ছুটি আছে, তখনই ওদেরকে নিয়ে যাব। আড়াল থেকে মধু এসব কিছু শুনতে পায়। এতদিন পর লক্ষণ সেই শহরে ফিরতে রাজি হয়েছে। এটা শুনে তার মন আনন্দে নেচে ওঠে। 4 দিন পরে তারা তাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় যেতে যেতে মধু লক্ষণকে বলে, লক্ষণ,
আমার যেন কেমন আনন্দ হচ্ছে, কেমন খুব ভয়ও লাগছে। জানি না ওরা আমাদেরকে দেখে কিভাবে রিয়াক্ট করবে। তুমি শুধু শুধু ভয় পেও না মধু। আমাদেরকে দেখে যদি ওরা দু চার কথা শুনিয়ে দেয় তাতে কোনো ক্ষতি নেই। আমার বিশ্বাস ওরা পিউকে দেখে সবকিছু ভুলে যাবে আর আমাদেরকে আবার আপন করে নেবে। বাবা মার কথা শুনে পিউ এটুকু বুঝেছিল যে তার ঠাকুমা ঠাকুরদা দাদু দিদা সবাই তার বাবা মার উপরে অসন্তুষ্ট হয়ে আছে। সে মধুকে জিজ্ঞাসা করে, ও মা, দিদা আমাকে ভালোবাসবে তো? বুড়ি দিদার মতো আমাকেও দিদারা গল্প শোনাবে তো? হ্যাঁ সোনা, তোমার দিদা তোমাকে অনেক গল্প শোনাবে আর অনেক ভালোবাসবে। বন্ধুরা, এবার কি হবে? সত্যি কি মধু এবং লক্ষণের পরিবারের লোক তাদেরকে মেনে নেবে? জানতে হলে আমাদের গল্পের পরবর্তী অংশটা অবশ্যই দেখুন। মনামি তার 3 মেয়ে শিখা, ইমা, রিনা এবং শাশুড়ি বনলতা দেবী ও স্বামী প্রদীপকে নিয়ে রায়পুর নামক গ্রামে বাস করত। মনামি খুবই সংস্কারী মেয়ে ছিল। পূজা অর্চনা থেকে শুরু করে বাড়ির সমস্ত কাজকাম সে অতি যত্ন সহকারে করত। মনামি সবসময় ঈশ্বরের কাছে তার স্বামীর দীর্ঘায়ু কামনা করত। কিন্তু প্রদীপ বরাবরই একটু বদ চরিত্রের লোক ছিল। ও তার স্ত্রী থাকা সত্ত্বেও চিত্রা নামের একটি মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছিল। এমনই একদিন, কি গো শুনছো প্রদীপ? আমি না আর তোমাকে ছেড়ে থাকতে পারছি না। আর কতদিনই বা এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা সাক্ষাৎ করবো বলো? এখন তুমি আমাকে বিয়ে করে নাও না, তাহলে আমাদের এই সমস্যার সমাধান হবে। আসলে চিত্রা, আমিও তোমাকে ছাড়া থাকতে চাই না, কিন্তু এটা কিভাবে সম্ভব যেখানে আমার প্রথম স্ত্রী তো এখনো বেঁচে আছে আর আমাদের এখনো পর্যন্ত কোনো প্রকার ডিভোর্সও হয়নি। আরে হয়নি তাতে কি হয়েছে? এখন ডিভোর্স করিয়ে নাও, এটা তো তুমি চাইলেই হবে। আর তুমি আমার জন্য এটুকু করবে না বলো? না চিত্রা, আমি এখন চাইলেই বিয়ে করতে পারি না, কারণ আমাদের গ্রামের মোড়ল খুবই কঠোর নির্ণয় করেন। এখন যদি উনি একবার বিয়ের বিষয়ে জানতে পেরে যান তাহলে আমাকে ঘর তথা গ্রাম থেকেই বিতাড়িত করবেন। প্রদীপ এভাবে বললে চিত্রা তখন একটু চিন্তায় পড়ে যায়। এরপর সে চিন্তা ভাবনা করার পর বলে, হ্যাঁ প্রদীপ, সবই তো বুঝলাম। তাহলে তুমি এক কাজ করো, এখন তোমার প্রথম স্ত্রীকে প্রাণে শেষ করে দাও। তাহলে তো আমাদের বিবাহ নিয়ে আর কারোরই কোনো আপত্তি থাকে না, তাই না? হ্যাঁ, তুমি কথাটা ভালোই বলেছো। তাহলে যত শীঘ্রই সম্ভব আমাদেরকে মোনামিকে শেষ করে ফেলতে হবে, আর তবেই তো আমাদের দুজনের এক হওয়া সম্ভব হবে। প্রদীপ এবং চিত্রা এভাবেই নিজেদের মধ্যে মনিকাকে মারার প্ল্যান করে নেয়। এভাবে সেদিনটা কেটে যায়। পরের দিন সকালে প্রদীপ বুঝিয়ে সুঝিয়ে একটা জঙ্গলের মধ্যে নিয়ে আসে। প্রদীপ কোনোদিনও তার স্ত্রী মনামির সঙ্গে ভালো ব্যবহার করেনি। আজ তার এরকম ব্যবহার দেখে তার মেয়েদের একটু সন্দেহ হয়। এরপর শিখা, ইমা, ঈশা আড়ালে তার বাবা মার পিছু পিছু আসে। এরপর প্রদীপ এবং চিত্রা মনামিকে নৃশংসভাবে হত্যা করে এবং তারা তার লাশটিকে একটি গাছের তলায় পুঁতে দেয়। এই সমস্ত দৃশ্য মনামের 3 মেয়েই দেখে ফেলে এবং তারা খুব ভয় পেয়ে যায়, কিন্তু কাউকে কিছু না বলে তারা বাড়ি চলে আসে। এরপর ইমা বলে, দিদি, ওরা মাকে মেরে ফেললো, ওরা খুব বাজে, আমি মায়ের কাছে যাব দিদি। বোন, মা আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে, আর এই কথাটা আমরা চাইলেও কাউকে বলতে পারবো না। ইমা, ঈশা, তোরা মুখ বন্ধ রাখবি, কাউকে এই বিষয়ে কিচ্ছু বলার দরকার নেই। কিন্তু দিদি। না বোন, কোনো কিন্তু নয়। এরপর তারা তাদের দিদির কথা মতো কাউকে কিছু বলে না। এদিকে প্রদীপ গ্রামে ফিরে এসে সকলকে মনামির মৃত্যুর সংবাদ পুরো গ্রামে ছড়িয়ে দেয়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। এরপর এমনই একদিন প্রদীপ চিত্রাকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে। তখন, এই শিখা, তুই তোর ছোট বোনকে সামলা, কখন থেকে কানের কাছে চিৎকার করছে। ওকে চুপ করা, নাহলে ওর সঙ্গে তোদেরকেও বাড়ি থেকে বের করে দেব। আন্টি আন্টি, ঈশার খুবই খিদে পেয়েছে, কাল থেকে আমার বোন কিচ্ছু খায়নি, কিছু খাবার দাও না। খাবারের ফ্যাক্টরি আছে নাকি? যা ভাগ, তোর বোনকে জল খাইয়ে চুপ করা, আর না হলে আমি তোর বোনের মুখ সারা জীবনের জন্য বন্ধ করে দেব। তুমি খুব বাজে আছো আন্টি, তুমি যখন থেকে আমাদের বাড়িতে এসেছো আমাদের 3 বোনকে একটা দানা পর্যন্ত খেতে দাওনি। ঈশ্বর কখনোই তোমাকে ছাড়বে না, তোমার পাপের শাস্তি ঈশ্বর ঠিক তোমাকে দেবেন, তুমি দেখে নিও। তোর দেখছি খুব মুখ চলছে,
তবে রে তোকে দেখাচ্ছি। এই বলে চিত্রা শিখা, ইমা ও ঈশাকে খুব মারধর করতে থাকে। তখনই প্রদীপ সেখানে চলে আসে। এরপর প্রদীপকে শিখা বলে, বাবা দেখো, আন্টি আমাদেরকে শুধু শুধু মারছে। বোনের খুব খিদে পেয়েছে, বোন আমাদের তুলনায় অনেক ছোট, ও খিদে সহ্য করতে পারবে না বাবা। এই কালমুখী, তুই এখন চুপ কর। এখন তোরা তিনজনে আমার অন্ন ধ্বংস করছিস। তোদের এই বাড়িতে কেনই বা জন্ম হয়েছিল ঈশ্বরই জানেন। তোর মায়ের সঙ্গে এখন তোরাও মারা গেলি না কেন? তাহলে তো আমার আর কোনো ঝামেলাই থাকতো না। বাবা, তুমি তোমার নিজের সন্তানকে এভাবে বলতে পারলে? দেখো দেখো, তোমার বড় মেয়ের একটু বেশি মুখ চলছে। আমার কথা শোনো, এই আপদকে ঘর থেকে বিদায় করো। রোজ রোজ এরকম চেঁচামেচি ভালো লাগে না। হ্যাঁ চিত্রা, তুমি ঠিকই বলেছো। এই তোরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা, যা বেরো বলছি। প্রদীপ এভাবে বলে তার 3 মেয়েকে বাড়ি থেকে বের করে দেয়। তখন ইমা বলে, দিদি, বাবা আমাদের মাকে মেরে ফেলেছে আর আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়েও দিয়েছে। বাবা খুব পচা, আমার এরকম বাবা চাই না। দিদি, আমরা এখন কোথায় যাব আর কি খাবো? জানি না রে বোন, এখন আপাতত যেখানে আমাদের মাকে ওরা পুঁতে দিয়েছে ওখানে গিয়ে বসি চল। এছাড়া আমাদের আর কোনো জায়গা নেই, বাকিটা ঈশ্বরই জানেন। প্রদীপ চিত্রা মনামিকে মেরে একটি কাঁঠাল গাছের তলায় পুঁতে দিয়েছিল। এরপর তারা 3 বোন সেই গাছের তলায় গিয়ে বসে এবং গিয়ে দেখে সেখানে গাছে অনেক কাঁঠাল ফলে আছে। তখন, দিদি, আমার খুব জোরে খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার দাও না দিদি। আর ঈশারও খুব জোরে খিদে পেয়েছে, দেখো ও কেমন কাঁদছে। দিদি, আমাকে খাবার দাও, আমাকে খুব জোরে খিদে পেয়েছে। শিখা তার 2 বোনের থেকে বয়সে একটু বড় ছিল, তাই সে খিদে সহ্য করতে পারলেও তার ছোট 2 বোন খিদে সহ্য করতে পারছিল না। সেজন্য সে বলে, দাঁড়া, আমার মা একটা বুদ্ধি এসেছে, আমি বরং এই গাছের কাঁঠালগুলোকে ভাঙি। এখন এই কাঁঠালকে আমাদেরকে দিন কাটাতে হবে। এই বলে শিখা গাছ থেকে একটি কাঁঠাল ভাঙে। তারপর তারা 3 বোনে সেটিকে বেশ আনন্দের সঙ্গেই খাচ্ছিল। তখন ঈশা বলে, দিদি দিদি, এটা খুব মজা, খুব টেস্টি খেতে। হ্যাঁ বোন, খা, পেট ভরে খা। আচ্ছা দিদি, আমরা এই কাঁঠালগুলোকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করলে হয় না? হ্যাঁ বোন, তুই ঠিকই বলেছিস, আমরা এগুলোকে নিয়ে শহরের বাজারে বিক্রি করব, ওখানে কাঁঠালের খুব চাহিদা হবে। এরপর শিখা, ইমা ও ঈশা 3 বোন মিলে সেই কাঁঠালগুলোকে নিয়ে গ্রাম থেকে একটু দূরে একটা শহরের বাজারে বিক্রি করতে যায়। তাদের কাঁঠাল বেশ ভালোই বিক্রি হয়, তারা দিন শেষে বেশ লাভবান হয়। এভাবে কয়েকদিন চলতে থাকে। এমনই একদিন হঠাৎই ইমা বলে, জানো দিদি, আমি যখন স্কুলে যেতাম আমার একটা বান্ধবী টিফিনে রোজ কাঁঠালের আচার নিয়ে আসতো, আর সেটা খুবই সুস্বাদু ছিল। দিদি, আমরা যদি কাঁঠালের আচার তৈরি করে বিক্রি করি নিশ্চয়ই সেটা খুবই সুস্বাদু হবে আর আমরা অনেক লাভবান হব। হ্যাঁ, বুদ্ধিটা তো তুই খারাপ দিসনি। আমরা এই পয়সা দিয়ে বরঞ্চ আচারের সামগ্রী কিনে নিয়ে আসবো আর আজই আমরা আচার বানাবো। এরপর তারা তাদের কথা মতো বাজার থেকে আচারের সামগ্রী কিনে আনে এবং তারা 3 বোন মিলে দিনরাত অনেক পরিশ্রম করে কাঁঠালের আচার তৈরি করে এবং সেগুলোকে নিয়ে বাজারে বিক্রি করে। আরে বাহ, তোদের আচার তো দেখতে খুবই সুন্দর আর সেন্টও খুব সুন্দর বেরোচ্ছে। এই দে তো একটু খেয়ে দেখি কেমন স্বাদ। দেখতে যেমন সুন্দর, খেতেও কি তেমনই সুন্দর? হ্যাঁ কাকিমা, আপনি খেয়ে দেখুন, তারপর ভালো লাগলে আপনি কিনবেন। এই বলে শিখা মহিলাটিকে 1 টুকরো কাঁঠালের আচার দেয়, যেটি খেয়ে মহিলাটি বলে, বাহ, খুব সুন্দর সুস্বাদু খেতে। এক কাজ কর, এখানে যত আচার আছে সব আমাকে প্যাক করে দে, আর এই নে তোদের আচারের টাকা। এই বলে মহিলাটি তাদের টেবিলে সাজানো সমস্ত আচার কিনে নেয়। শেষে তাদের 3 বোনকে 5000 টাকা দিয়ে চলে যায়। তখন ইমা বলে, দেখেছো তো দিদি, আমি বলেছিলাম না কাঁঠালের আচার খুব সুন্দর বিক্রি হবে। আজ তো আমাদের সব বিক্রি হয়ে গেল। হে হে হে, কি মজা!
আজকে আমরা পেট ভরে খাবার খেতে পাবো। এই বলে তারা দোকান থেকে খাবার কিনে সেই গাছের গোড়ায় আবারও চলে যায় এবং তারা তিন বোনে আনন্দের সঙ্গে খাবার খেতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন চলতে থাকে। এরপর তারা তিন বোন আরো বেশি বেশি পরিশ্রম করে বেশি পরিমাণের কাঁঠালের আচার তৈরি করতে থাকে এবং এতে করে তারা বেশ লাভবান হতে থাকে। এভাবেই তারা একটি আচারের ব্যবসা শুরু করে ফেলে। তাদের আচারের মান ভালো হওয়ায় সকলেই তাদের আচার খুবই পছন্দ করে এবং তাদের আচারের প্রসিদ্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপর তারা ওই শহরের কাছেই একটা ঘর নেয় এবং সেখানে তারা তিন বোন মিলে থাকতে শুরু করে। এরপর শিখা তার ছোট বোনেদেরকে স্কুলে ভর্তি করে দেয়। এমনই একদিন শিখা একটি গাড়ি করে তার ছোট বোনদেরকে আনতে যাচ্ছিল। তখন এই যে শুনছো, ওটা শিখা ঈশা না? ওরা এখন এত দামি গাড়ি কোথা থেকে পেলো? আবার দেখছি একটা ড্রাইভারও সঙ্গে আছে। যেখানে ওদেরকে এই অবস্থায় দেখে তো আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। তা ব্যাপারটা তো লক্ষ্য করতে হবে, ওদের এই অবস্থা কিভাবে হলো। এরপর প্রদীপ বাড়িতে যায় এবং বাড়িতে গিয়ে তার স্ত্রী এবং মাকে সমস্ত কথাই জানায়। এই তুমি খবর নিও তো, ওরা কি করে এত দামি গাড়ি চড়ছে? এটা তো ভাববার বিষয় আছে, তাই না? একদিন যাদেরকে আমরা ঘর থেকে তাড়িয়ে দিয়েছিলাম আর আজকে তারা আলিশান গাড়ি চড়ছে, আর এদিকে আমরা না খেয়ে দিন কাটাচ্ছি। আসলে চিত্রা ঠিকই বলছিল, তাদের সংসারে যাকে বলে আকাল দেখা দিয়েছিল। প্রদীপের কোনো কাজকাম ছিল না, আর এদিকে চিত্রা লোকের বাড়িতে কাজ করে কোনো ক্রমে দুটো পয়সা রোজগার করে দিন কাটাতো। এভাবেই অতি কষ্টের মধ্য দিয়ে তারা দিন কাটাচ্ছিল। এরপর একদিন চিত্রা এবং প্রদীপ তাদের তিন মেয়ের পিছু নেয়। তখন তারা দেখে মনামিকে যেই স্থানে পুঁতে দিয়েছিল সেখানে গিয়ে তারা কান্নাকাটি করছে। মা, সেদিন তোমাকে আমরা বাঁচাতে পারিনি, কিন্তু জানি মা, তুমি না থেকেও আমাদের সঙ্গে আছো। এই পৃথিবীতে আমাদের আপন বলতে কেউ নেই, কিন্তু এই গাছটাকে আমরা মায়ের মতোই স্নেহ করি। তুমি আমাদের আশীর্বাদ করো মা। মা জানো, আমরা এখান থেকে কাঁঠাল নিয়ে গিয়ে কাঁঠালের আচার বানিয়ে বিক্রি করে আজ আমরা অনেক বড় লোক হয়ে গিয়েছি। কিন্তু মা, তোমাকে আমরা অনেক মিস করি। আই লাভ ইউ মা। তারা তিন বোনে এভাবেই তার মাকে নিয়ে আক্ষেপ করতে থাকে এবং তাদের এত ধনী হওয়ার পেছনের কারণ জেনে প্রদীপ এবং চিত্রা বুঝতে পারে এবং তারা এত কান্নাকাটি করছে দেখে প্রদীপ বলে, তোরা এখানে কি করছিস? আর তোরা আগে থাকতেই জানতিস নাকি যে আমরা দুজনে মিলে তোদের মাকে হত্যা করেছি? হ্যাঁ, আমরা জানি, আমরা সব কিছু জানি। তোমরা দুজনে আমাদের মাকে হত্যা করে এখানে মাটির নিচে পুঁতে দিয়ে গিয়েছিলে। ছি বাবা, তুমি এত জঘন্য কাজ করতে পারলে? আজ তোমাকে বাবা বলতেও লজ্জা করছে। হ্যাঁ, আমরা সবই জানি। আমি তো পুলিশকে সবকিছু জানিয়ে দেব বলেছিলাম, কিন্তু দিদি তো মানা করলো। হ্যাঁ বাবা, আমি বারণ করেছিলাম। তুমি বাবা হয়ে আমাদের প্রতি তোমার কর্তব্য পালন করনি, কিন্তু আমরা মেয়ে হয়ে সেই কর্তব্য পালন করেছি। আমাদের মাকে তুমি মেরে ফেলেছো, তাই হয়তো তোমাকে কোনোদিন আমরা ক্ষমা করতে পারবো না, কিন্তু তাই বলে তোমাকে পুলিশেও ধরাতে পারি না, কারণ তুমি আমাদের বাবা। শিখা ইমা এভাবে বললে তখন প্রদীপ তার ভুল বুঝতে পারে এবং বলে, আমাকে ক্ষমা করে দে রে মা, আমি তখন অন্ধ হয়ে গিয়েছিলাম। আর এই চিত্রার কথা শুনে তোর মায়ের এবং তোদের প্রতি অনেক অন্যায় করেছি। ও, এখন সব দোষ আমার হয়ে গেল, তাই তো? কেন, তুমিও তো সেদিন আমার কথায় সাই দিয়েছিলে, আর আজ সব দোষ আমার ঘাড়ে চাপাচ্ছ? চুপ করো, তুমি বেরিয়ে যাও। তুমি আমাদের সংসারে ঢুকে আমাদের সংসারকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছো। তোমার জন্যই এ সব কিছু হয়েছে, আর এখন আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। তাই আমার আর তোমাকে চাই না, আমি আমার মেয়েদের সঙ্গেই থাকতে চাই। প্রদীপ তখন নিজের ভুল বুঝতে পারে এবং প্রায়শ্চিত্ত হিসাবে সে চিত্রাকে নিজের জীবন থেকে এবং বাড়ি থেকে বার করে দেয় এবং তার তিন মেয়েকে নিয়ে আবারও আগের মতো সুখে শান্তিতে বসবাস করতে থাকে।